নমস্কার, আমি দেবাশিস মৈত্র। শুরু করছি অনলাইন জিকের ক্লাস। শুরুতেই আসলে একটা কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এখন থেকে আর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাবেন না, প্রশ্ন পাঠাবেন ইউটিউবের মেসেজ বক্সে। যেভাবে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাতেন ঠিক সেভাবেই মেসেজ বক্সে ঢুকে প্রশ্ন পাঠাবেন। আর শুধু প্রশ্নই পাঠাবেন না, অনুষ্ঠান কেমন লাগছে, অনুষ্ঠান সম্পর্কে মতামতও জানাবেন। আর আমার এই ক্লাস যদি সত্যি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সঙ্গে সাবস্ক্রাইবও করবেন। অনুষ্ঠানের মূল পর্বে ঢোকার আগে একটা করিজেন্ডাম দিয়ে শুরু করছি। করিজেন্ডাম মানে সংশোধনী দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে যে গতবার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে সংবিধানের ৮ম তপশিলে 14টি স্বীকৃত ভাষা আছে। ওটা স্লিপ অফ টাং হয়েছিল, আমার ভুল হয়েছিল। ওটা 14টা না, ওটা হবে 22টা ভাষা। সংবিধানের ৮ম তপশিলে স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে 22। 92তম সংশোধনে 2003 সালে 92তম সংশোধনে 4টি ভাষা ঢুকেছে। তো এই 4টি ভাষা ঢোকার পর স্বীকৃত ভাষার সংখ্যা দাঁড়িয়েছে 22। কি কি সংখ্যা ঢুকেছে, কি কি ভাষা ঢুকেছে? ভাষা ঢুকেছে হচ্ছে বোড়ো, ডোগরি, মৈথিলি আর সাঁওতালি। এই 4টি ভাষা ঢুকে এই 4টি ভাষাই ৮ম তপশিলের অন্তর্ভুক্ত হয়েছে এবং তারই ফলে মোট স্বীকৃত ভাষার সংখ্যা ৮ম তপশিল অনুযায়ী 22টিতে দাঁড়িয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি মার্জনা চাইছি। আসছি মূল পর্বে। আজকে মূল পর্বে আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পরের এপিসোড থেকে এখানে যেমন এতদিন ধরে আপনারা দেখলেন আলোচনা হয় পাঁচমিশেলি। এই পাঁচমিশেলি আলোচনার যে ট্রেন্ড, এই ট্রেন্ডটাকে আমি পরের সপ্তাহ থেকে ভাঙতে চাইছি। কি করতে চাইছি? ধরুন ইতিহাস নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে একটা এপিসোড পুরোপুরি হিস্ট্রির ওপর হলো, ধরুন পলিটির ওপর হলো একটা এপিসোড, রাজনীতির ওপর, ধরুন একটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরে। এইভাবে আলাদা আলাদা করে বিষয় ভিত্তিক করব, মানে যে কটা প্রশ্নোত্তর আলোচনা করব সব কটাই হবে বিষয় ভিত্তিক। তা আগেই ঘোষণা করে দিচ্ছি, সেটা হচ্ছে সামনের শনিবার ঠিক এই দিন এই সময়ে আমি যখন হাজির হব, আমি ইতিহাসের প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। কাজেই যদি কেউ প্রশ্ন পাঠান পরের এপিসোডে উত্তর পাওয়ার জন্য, তাহলে অবশ্যই ইতিহাসের প্রশ্ন করবেন। ইতিহাসের প্রশ্নের উত্তর দেবো পরের সপ্তাহে। পরের সপ্তাহটা থাকবে এক্সক্লুসিভলি হিস্ট্রির ওপর এপিসোড। আসছি প্রথম প্রশ্নে। ভারতের প্রথম চটকল, ফার্স্ট জুট মিল ইন ইন্ডিয়া, কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম চটকল স্থাপিত হয়েছিল হুগলির রিষড়ায়। 1855 সালের কথা সেটা। জর্জ অ্যাকল্যান্ড বলে এক ভদ্রলোক রিষড়ার হুগলি নদীর তীরে এই চটকলটি স্থাপন করেন। এর নাম ছিল, মিলটার নাম দেওয়া হয়েছিল অ্যাকল্যান্ড মিল, ACLAND, অ্যাকল্যান্ড মিল। তাহলে ভারতের প্রথম চটকল বা জুট মিল স্থাপিত হয়েছিল হুগলির রিষড়ায়। আসবো দ্বিতীয় প্রশ্নে। সলবাইয়ের সন্ধি, ইতিহাসের ছাত্ররা প্রত্যেকে জানেন সলবাইয়ের সন্ধি। সলবাইয়ের প্রশ্নটা হচ্ছে সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? খুব জরুরি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, বারে বারে রিপিট হয় এই প্রশ্নটা। সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 সালের 17ই মে। আবার বলছি, 1782 সালের 17ই মে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে স্বাক্ষর করেছিলেন স্বয়ং ওয়ারেন হেস্টিংস, আর মারাঠাদের পক্ষে মহাদাজি সিন্ধিয়া। মারাঠাদের পক্ষে সই করেছিলেন মহাদাজি সিন্ধিয়া, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ওয়ারেন হেস্টিংস। আসবো পরের প্রশ্নে। আমরা জানি বায়ুর উষ্ণতা একটা বিষয়। বায়ুর উষ্ণতা একটা বিষয় মানে আমরা বুঝতে পারি বায়ু কখন উত্তপ্ত হয়ে উঠছে বা বায়ু কখন শীতল হচ্ছে। তো বায়ুর এই উষ্ণতা কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়? প্রশ্নটা আবার রিপিট করছি, বায়ুর এই উষ্ণতা মানে বায়ুর উষ্ণতা কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়? যন্ত্রটার নাম স্টিভেনসন স্ক্রিন।
স্টিভেনসন, মনে রাখবেন রবার্ট লুই স্টিভেনসন বিখ্যাত মানুষ, সেই তার স্টিভেনসন স্ক্রিন। আবিষ্কর্তা হচ্ছেন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার, তার নাম টমাস স্টিভেনসন। এই স্টিভেনসন স্ক্রিন আবিষ্কার করেছিলেন, যেটা দিয়ে বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয়। এবার এই টমাস স্টিভেনসন ইনি হচ্ছেন বিখ্যাত ব্যক্তিত্ব রবার্ট লুই স্টিভেনসনের বাবা। আসবো পরের প্রশ্নে। এখন বছরের অধিকাংশ দিন, বেশিরভাগ মাস বিশেষ বিশেষ দিবস হিসেবে চিহ্নিত হচ্ছে। আর আমরা যারা সংবাদপত্র নিয়মিত পাঠ করি তারা জানি যে ইদানিংকালে, এই কোভিড-19 বাদ দিন, ইদানিংকালে যে রোগটি সমাজে বলতে গেলে পরিব্যাপ্ত হয়ে আছে সেটা হচ্ছে একটা মহিলাদের রোগ, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো এই দিকে নজর রেখে বছরের একটা বিশেষ মাসকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে ট্রিট করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে কোন মাসটিকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয়? প্রতি বছরের অক্টোবর মাসকে এটা পালন করা হয়। আসবো পরের প্রশ্নে। এই প্রশ্নের এবার যে প্রশ্নটা আমরা আলোচনা করব, সেই প্রশ্নের উত্তরটা আমরা বার করব একটু অদ্ভুতভাবে। প্রশ্নটা আগে বলি। প্রশ্নটা হচ্ছে ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? আবার বলছি, প্রশ্নটা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? উত্তর হিসেবে আমি একটা সূত্র বলছি, মনে রাখতে সুবিধা হবে, মানে ছন্দবদ্ধ সূত্র। কি সূত্রটা হচ্ছে? সূত্রের দুটো পার্ট। ফার্স্ট পার্টটা হচ্ছে পবন ঝা, পবন মানে বাতাস, আর ঝা তো জানেন একটা টাইটেল, পবন ঝা হচ্ছে ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ছায়াকে 30 মিনিটের মধ্যে গুজরাট থেকে রাজস্থানে যেতে হবে। যদি এই সূত্রটা মনে রাখা যায়, এই ছন্দটা যদি মনে রাখা যায়, তাহলে এটা ভেঙে বলবো, আমি নিশ্চয়ই বলবো, এই ছন্দটা মনে রাখলে মনে রাখতে সুবিধা হবে ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। এবার আমি ভেঙে বলি সূত্রটাকে। প্রথমে বলেছিলাম পবন ঝা। পবন মানে পশ্চিমবঙ্গ, ঝা মানে ঝাড়খণ্ড। তাহলে দুটো রাজ্য পেলাম আমরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। এবার দ্বিতীয় পার্টে আসছি। দ্বিতীয় পার্ট হচ্ছে ছায়াকে 30 মিনিটের মধ্যে গুজরাট থেকে রাজস্থানে যেতে হবে। এবার ছায়া হচ্ছে ছত্তিশগড়, 30 মানে হচ্ছে ত্রিপুরা, মিনিট হচ্ছে মিজোরাম, মধ্যে মানে মধ্যপ্রদেশ, তারপর গুজরাট ও রাজস্থান। মোট 8টা, 5টা আর 3টে, 8টা রাজ্যের ওপর দিয়ে, ভারতের মোট 8টা রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। রাজ্যগুলোর নাম আবার বলছি, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, গুজরাট ও রাজস্থান। এই 8টা রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। আসবো পরের প্রশ্নে। এটা খেলাধুলা সংক্রান্ত একটা প্রশ্ন। আমরা জানি ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। সবাই প্রায় অর্জুন পুরস্কার, বিখ্যাত খেলোয়াড় মানে ক্রীড়া ব্যক্তিত্বরা প্রত্যেকেই এই পুরস্কার পেয়েছেন। তো প্রশ্নটা হচ্ছে কবে থেকে, কোন বছর থেকে এই অর্জুন পুরস্কার প্রদান শুরু হয়? কবে থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছে? উত্তরটা হচ্ছে 1961 সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছে। একটা বিখ্যাত লেক, আমরা অনেকে বেড়াতে গিয়েছি সেখানে, লেকটার নাম উমিয়াম লেক, খুব বিখ্যাত একটা হ্রদ। উমিয়াম লেক, প্রশ্নটা বলছি, উমিয়াম লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম। উমিয়াম লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়ে অবস্থিত হচ্ছে উমিয়াম লেক। খুব বিখ্যাত একটা হ্রদ, মারাত্মক ভালো প্রাকৃতিক সৌন্দর্য সেই উমিয়াম লেকের। মেঘালয়ে অবস্থিত হচ্ছে উমিয়াম লেক। এবং এই লেকটা দেখার জন্য শিলং ছাড়াও, মেঘালয়ের একটা অন্যতম স্পট তো শিলং আছেই, এবার এই শিলং ছাড়াও এই উমিয়াম লেক দেখার জন্য হাজার হাজার পর্যটক মেঘালয় রাজ্যে যান। আমরা কত্থক নাচের নাম শুনেছি, আমরা ভাংড়া নাচের নাম শুনেছি,
আমরা কুচিপুড়ি নাম শুনেছি, এইসব নানান রকম নাচের ফর্মের আমরা নাম শুনেছি। এবার নৃত্য সম্পর্কিত একটা প্রশ্ন হচ্ছে কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম, মানে ক্লাসিক্যাল ডান্স, কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম খানটুম? খানটুম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? উত্তর হচ্ছে মিজোরাম। মিজোরামের ক্লাসিক্যাল ডান্সের যে ফর্ম, সেই ফর্মটাকে বলা হয় খানটুম। আসছি পরের প্রশ্নে। একজন বিখ্যাত মানুষকে নিয়ে প্রশ্ন, উত্তরটা বললে বুঝতে পারবেন মানুষটা বিখ্যাত, কোন বিখ্যাত মানুষের কথা বলছি। প্রশ্নটা হচ্ছে ফর হুম দ্য বেল টোলস, একটা বিখ্যাত বই, প্রচুর বিক্রি হয়েছিল একটা সময়তে। ফর হুম দ্য বেল টোলস, এই বইটির লেখককে, ফর হুম দ্য বেল টোলস গ্রন্থের লেখককে, লেখক হলেন আর্নেস্ট হেমিংওয়ে। এই আর্নেস্ট হেমিংওয়ে সেই আর্নেস্ট হেমিংওয়ে যিনি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই বইটি লিখে জগৎ বিখ্যাত হয়েছিলেন। তাহলে ফর হুম দ্য বেল টোলস এই বইটিও লেখেন সেই আর্নেস্ট হেমিংওয়ে যিনি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা লিখে জগৎ বিখ্যাত হয়েছিলেন। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে, আমরা জানি মানব দেহে যেমন অসংখ্য নার্ভ স্নায়ু আছে, ঠিক তেমনি মানব দেহে আছে অসংখ্য রক্তবাহী জালিকা, যেগুলিকে ধমনী এবং শিরা হিসেবে চিহ্নিত করা হয়। প্রশ্নটা সেই রক্তবাহী জালিকা সংক্রান্ত। প্রশ্নটা হচ্ছে যে মানব দেহের বৃহত্তম সবচেয়ে বড় ধমনীর নাম কি? মানব দেহের সবচেয়ে বড় ধমনীর নাম হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার নাম শুনে বোঝা যাচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা কোথায় থাকে। অ্যাবডোমেন মানে পেট, এই সমস্ত এই এলাকায় অ্যাবডোমিনাল অ্যাওর্টার অবস্থিতি। তাহলে মানব দেহের সব বৃহত্তম ধমনী, সবচেয়ে বড় ধমনীর নাম হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আসবো পরের সেশনে, পরের কোশ্চেনে, সেটা হচ্ছে এটা সংসদের অধিবেশন সংক্রান্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইএএসে বারে বারে এসেছে, গত 15 বছরের প্রশ্নে আইএএসে এটা অন্তত 3 বার আমি দেখেছি। প্রশ্নটা হচ্ছে লেম ডাক সেশন। লেম ডাক সেশন বলতে কি বোঝায়? লেম ডাক সেশন বলতে বোঝায়, ধরুন কোনো সাধারণ নির্বাচন হলো, সেই সাধারণ নির্বাচনের পর নতুন লোকসভা গঠিত হলো। এই সাধারণ নির্বাচনে নতুন লোকসভা গঠিত হওয়া সত্ত্বেও পুরনো সাংসদদের শেষ অধিবেশনকালীন বৈঠককে, পুরনো সাংসদদের শেষ অধিবেশনকালীন বৈঠককে বলে লেম ডাক সেশন। তাহলে লেম ডাক সেশন কি? লেম ডাক সেশন হচ্ছে কোনো সাধারণ নির্বাচন হয়ে যাওয়ার পর নতুন লোকসভা গঠিত হওয়া সত্ত্বেও পুরনো সাংসদদের, সাংসদ মানে এমপি, পুরনো সাংসদদের শেষ অধিবেশনকালীন যে বৈঠক সেটাকে বলে লেম ডাক সেশন। খুব জরুরি প্রশ্ন, মাথায় রাখবেন। আসবো পরের প্রশ্নে। গ্রিস, আলেকজান্ডারের দেশ। আলেকজান্ডার গ্রিসের খুব বিখ্যাত ব্যক্তিত্ব, তো আমরা জানি গ্রিস অন্যান্য বহু কারণে পৃথিবী বিখ্যাত একটি দেশ। ব্যাপারটা হচ্ছে গ্রিস বলে যে দেশটাকে আমরা জানি, সেই দেশটির আদি নাম কিন্তু গ্রিস ছিল না। গ্রিস পরবর্তীকালে তার নামকরণ করা হয়েছিল। প্রশ্নটা আছে এইভাবে যে গ্রিসের প্রাচীন নামটি কি? গ্রিসের প্রাচীন নামটি হলো হেলেনিক রিপাবলিক। গ্রিসের প্রাচীন নাম হেলেনিক রিপাবলিক। আবার একটি ইতিহাসের প্রশ্ন, কোন গুপ্ত রাজা? আমরা জানি কয়েন্স, পয়সা টাকশালে তৈরি হয়, কাগজি মুদ্রা সেটাও তৈরি হয়, মানে টাকশালই ধরা যায় তাকে, যদিও ওটা সিকিউরিটি প্রেস। যাই হোক, প্রশ্নটা হচ্ছে কোন গুপ্ত রাজা প্রথম রৌপ্য মুদ্রার টাকশাল স্থাপন করেন? কোন গুপ্ত রাজা প্রথম রৌপ্য মুদ্রার, তখন তো রূপোর কয়েন চলতো, রৌপ্য মুদ্রার টাকশাল তৈরি করেন? উত্তরটা হচ্ছে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম মিন্ট তৈরি করলেন। সেই মিন্টে কি তৈরি হতো না, রূপোর কয়েন তৈরি হতো, রূপোর মুদ্রা তৈরি হতো। আসছি পরবর্তী প্রশ্নে। ক্রিপস মিশন একটা ঐতিহাসিক ঘটনা, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন এটা।
ক্রিপস মিশনকে একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলেছিলেন ভঙ্গুর ব্যাংকের পুরনো চেক। ইংরেজিটা বলছি, কোটেশনটা বলছি। ক্রিপস মিশনকে একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলেছিলেন এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক। এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক বলেছিলেন ক্রিপস মিশনকে। কে তিনি? কে বলেছিলেন ক্রিপস মিশনকে? প্রশ্নটা হচ্ছে ক্রিপস মিশনকে কে এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক বলে উল্লেখ করেছিলেন? তিনি আর কেউ নয়, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। আসবো পরের প্রশ্নে। আনন্দে বা দুঃখে আমাদের চোখ থেকে জল বেরোয়। আমরা জানি দুঃখে তো জল বেরোই, কখনো কখনো অভাবিত আনন্দ যদি আমাদের স্ট্রাইক করে তাহলেও আমাদের চোখ থেকে জল বেরোয়। যদিও আনন্দের জল না দুঃখের জল, সেটা চোখের দুটো পোর্শন, ডিফারেন্ট পোর্শন থেকে দুটো বেরোয়। যাই হোক, প্রশ্নটা সেটা নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে চোখের জল কোন গ্রন্থি থেকে বেরোয়? চোখের জল যে গ্রন্থিটা থেকে বেরোয়, সেটা আনন্দেরই জল হোক বা দুঃখজনক জলই হোক, দুঃখের কারণেই নির্গত হওয়া জল হোক, চোখের জল বেরোয় ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থেকে। ল্যাক্রাইমাল গ্ল্যান্ড, এখান থেকে বেরোয় চোখের জল। এবার পরের প্রশ্ন। ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র। আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে ম্যাপ, এর আগে কোনো একটা এপিসোডে এইটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে মানচিত্র সাধারণত দু রকমের। একটা তো ভৌগোলিক মানচিত্র, সবাই জানে, ভূগোলের ছাত্ররা, বা আমাদের বাড়িতেও গ্লোব আছে, যাদের বাড়িতে গ্লোব আছে, গ্লোবও তো একটা মানচিত্র, বিশ্ব মানচিত্র। ওটা হচ্ছে ভৌগোলিক মানচিত্র। মানচিত্র দুই রকম। কি কি? একটা হচ্ছে ভৌগোলিক মানচিত্র, যেটা অত্যন্ত পপুলার, আর একটা হচ্ছে রাজনৈতিক মানচিত্র। তা প্রশ্নটা হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র কবে তৈরি হয়? প্রথম রাজনৈতিক মানচিত্র তৈরি হয় 1857 সালে। খুব বিখ্যাত সাল, নিশ্চয়ই নতুন করে মনে করিয়ে দিতে হবে না 1857 সাল কেন বিখ্যাত। 1857 সালে ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র তৈরি হয়। একটা ধর্ম সংক্রান্ত প্রশ্ন, বৌদ্ধ ধর্মাবলম্বী। প্রশ্নটা এরকম, বৌদ্ধ ধর্মাবলম্বীরা কোন গাছকে অত্যন্ত পবিত্র বৃক্ষ বলে মনে করেন? বৌদ্ধ ধর্মাবলম্বীরা কোন গাছকে অত্যন্ত পবিত্র বৃক্ষ বলে মনে করেন? অশোক গাছ। এই অশোক গাছকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করেন। তার কারণ হচ্ছে অশোক গাছের তলায় বসে বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিলেন। আসবো পরের প্রশ্নে। আমরা যদি বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীতের কথা আলোচনা করি তাহলে দেখব পৃথিবীর সমস্ত দেশের জাতীয় সঙ্গীতের যেমন কিছু কথা আছে, কথার সঙ্গে সঙ্গে আছে সুর। যেমন ধরুন আমাদের জনগণমন, কথাও আছে সুরও আছে। ধরুন আমাদের পড়শি দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কথাও আছে সুরও আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যে দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই, শুধুমাত্র টিউন আছে, সুর আছে, কোন দেশ সেটি? প্রশ্নটা আবার করছি, প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। প্রশ্নটা হচ্ছে বিশ্বের একমাত্র কোন সে দেশ যে দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই, শুধুমাত্র টিউনস আছে, সুর আছে? সেই দেশটার নাম বাহারিন। বাহারিনের জাতীয় সঙ্গীতে শুধুই সুর আছে, কোনো কথা নেই। আসবো পরের প্রশ্নে। রবীন্দ্রনাথ ঠাকুর, এর আগেও একটা অনুষ্ঠান শেষ করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরে, তো আজকের প্রশ্নোত্তর পর্বের এই প্রশ্নটাই শেষ। কেননা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করার পর আমার মনে হয় না যে আর কোনো প্রশ্ন থাকতে পারে। যাই হোক, তো তারপরে আমি যথারীতি মেসেজে আসা প্রশ্নের উত্তর দেবো। প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ গদ্য রচনার নাম কি? এর আগে আমরা শেষ গানের নাম বলেছি, শেষ কবিতার নাম বলেছি, শেষ গল্পের নামও বলেছি। আজকের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গদ্য রচনার নাম কি? শেষ গদ্য যেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন সেটি হলো সভ্যতার সংকট, একটি প্রবন্ধ, গল্প নয়, কবিতা নয়, একটি প্রবন্ধ। এই সভ্যতার সংকটের পর রবীন্দ্রনাথ আর কোনো প্রবন্ধ লিখতে পারেননি।
কারণ বয়সজনিত কারণে, বয়সজনিত পীড়ার কারণে। যাই হোক, এবার আসবো মেসেজে আসা প্রশ্নের উত্তরে। এতকাল ধরে যেটা বলে আমি শুরু করেছিলাম, এতকাল ধরে মানে এতগুলো এপিসোড ধরে আপনারা 8337070688 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রশ্ন পাঠিয়েছেন, আমি তার উত্তর দিয়েছি। কিন্তু আজকের পর থেকে আর আপনারা কেউ হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাবেন না, প্রশ্ন পাঠাবেন ইউটিউবের মেসেজ বক্স অপশানে গিয়ে মেসেজের ফর্মেতে প্রশ্নটা পাঠাবেন। আমরা সেই প্রশ্ন দেখব, আমাদের এক্সপার্ট টিম আছে সেই প্রশ্ন চুজ করবে, মানে সিলেক্ট করবে সেই পাঠানো প্রশ্ন থেকে, তারপর আমি পরের সপ্তাহে উত্তর দিয়ে দেব। যাই হোক, তো আরামবাগ হুগলি থেকে সৌম্যদীপ কুমার জানতে চেয়েছেন বেশ কয়েকটা প্রশ্ন। সৌম্যদীপ আসলে যখন প্রশ্ন পাঠায় তখন একসঙ্গে এক ঝাঁক প্রশ্ন পাঠায়, তো সেই কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আজকে। সেই সৌম্যদীপ কুমার জানতে চেয়েছেন তার প্রথম জিজ্ঞাসা আর কি, পানিপথের যুদ্ধ, পানিপথের 3টে যুদ্ধ হয়েছিল, পানিপথের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? পানিপথের যুদ্ধ হয়েছিল শতদ্রু নদীর তীরে। পানিপথটা হরিয়ানার কাছে, হরিয়ানার সংলগ্ন একটা জায়গা হচ্ছে পানিপথ, সেখানেই পানিপথের যুদ্ধ হয়েছিল। শতদ্রু নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল। 3টে যুদ্ধ 3টে ডিফারেন্ট দলের মধ্যে হয়েছিল। যাই হোক, সেটা অবশ্য অন্য প্রশ্ন। সৌম্যদীপের দ্বিতীয় প্রশ্ন, সাতবাহন রাজাদের বৈদেশিক বাণিজ্যের প্রধান বন্দরের নাম কি? সাতবাহন রাজাদের বৈদেশিক বাণিজ্যের প্রধান বন্দরের নাম কি? উত্তর হচ্ছে সোপারা, SOPARA। সোপারা হচ্ছে, সোপারা নামে যে বন্দরটি সেটি ছিল সাতবাহন রাজাদের বৈদেশিক বাণিজ্যের প্রধান বন্দর। এই দুটো প্রশ্ন ছাড়াও আরো কিছু প্রশ্ন পাঠিয়েছেন সৌম্যদীপ। যেমন ধরুন আরেকটা প্রশ্ন, সন্ধিগত মৌল, এটা পর্যায় সারণীর কেমিস্ট্রির প্রশ্ন। সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টের সংখ্যা কটি? পর্যায় সারণীতে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্টের সংখ্যা কটি? সংখ্যা হচ্ছে 30টি। একটু ব্যাকগ্রাউন্ডার বলি। ব্যাকগ্রাউন্ডারটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে 3 নম্বর থেকে 12 নম্বর এই শ্রেণীতে সন্ধিগত মৌলগুলোর অবস্থান আছে, সে অবস্থান করে। সেই যে 3 নম্বর থেকে 12 নম্বর এই শ্রেণীতে যে সন্ধিগত মৌলগুলি অবস্থান করছে, কটি সন্ধিগত মৌল অবস্থান করছে? মোট 30টি। তাহলে আধুনিক পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা হলো 30টি। শেষ দুটো প্রশ্ন সৌম্যদীপ পাঠিয়েছেন ইংরেজিতে। আমি প্রশ্ন দুটো ইংরেজিতেই করছি, ইংরেজিতেই বলছি, বলে দেখা যাক উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, ইংরেজির প্রথম প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য চিফ ডাচ এক্সপোর্ট? চিফ ডাচ এক্সপোর্ট ফ্রম করমন্ডল পোর্ট। প্রশ্নটা হচ্ছে হুইচ ওয়াজ দ্য চিফ ডাচ এক্সপোর্ট ফ্রম করমন্ডল পোর্ট? দ্য আনসার ইজ টেক্সটাইলস। তাহলে করমন্ডল পোর্ট থেকে ডাচেরা টেক্সটাইলস রপ্তানি করত, এক্সপোর্ট করত। দ্বিতীয় প্রশ্ন, হু obtained the site of Madras, now Chennai? Who obtained the site of Madras, now Chennai, from the Raja of Chandragiri? আমরা ইতিহাস যারা একটু আধটু পড়েছি তারা জানি যে আজকে যে শহরটা ম্যাড্রাস, এখন যার নাম হচ্ছে চেন্নাই, সেই চেন্নাই শহরটার এক সময় মালিক ছিলেন, তখন চেন্নাইয়ে কোনো শহর ছিল না, চেন্নাই বলে যে শহরটা তার কোনো অস্তিত্ব ছিল না। তো বিশাল একটা জনপদের রাজা ছিলেন হচ্ছে চন্দ্রগিরির রাজা, একজন ইংরেজ ভদ্রলোক। ওখানে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে পাঠিয়েছিলেন, মানে ওই এলাকাটায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে নিযুক্ত করেছিলেন। তো তিনি তার একটা স্ট্রিপ, সেই চন্দ্রগিরির রাজার যে বিপুল পরিমাণ ভূসম্পদ, সেখান থেকে একটা স্ট্রিপ তিনি রাজার কাছ থেকে পেয়েছিলেন। সেই যে স্ট্রিপটা, স্ট্রিপ অফ ল্যান্ড, সেটাই আজকে চেন্নাই বলে বিখ্যাত, যার আদি নাম হচ্ছে ম্যাড্রাস। তা প্রশ্নটা ছিল কে চন্দ্রগিরির রাজার কাছ থেকে ওই স্ট্রিপটা, যেটা আজ চেন্নাই নামে পরিচিত, সেটা কে পেয়েছিলেন? ভদ্রলোকের নাম ফ্রান্সিস ডে। ফ্রান্সিস ডে বলে এক ভদ্রলোক, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী ছিলেন। তিনি চন্দ্রগিরির রাজার কাছ থেকে এক খণ্ড জমি পেয়েছিলেন, যে জমির ওপরে আজকের ম্যাড্রাস শহর, মানে যার এখনকার নাম হচ্ছে চেন্নাই, সেটা স্থাপিত হয়েছে।
সেই দিনটা ছিল জমি প্রাপ্তির যে দিন, সেই দিনটাকেই ম্যাড্রাস শহরের জন্মদিন বলে মনে করা হয়। সেই দিনটা ছিল 1639 সালের 22শে আগস্ট। ঘোরানো প্রশ্ন যদি করা হয় যে মাদ্রাজের জন্মদিন কোন দিনটিকে মাদ্রাজের জন্মদিন হিসেবে পালন করা হয়, উত্তর কিন্তু হবে সেই 1639 সালের 22শে আগস্ট। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময়।